হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুরুকুল। তাহলে আমরা আজকে পড়ব পার্ট 5, ভারতের সংবিধানের পার্ট 5। ভারতের সংবিধানের পার্ট 1-এ কি ছিল? ইউনিয়ন টেরিটরি, আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত। পার্ট 2-তে কি ছিল? নাগরিকত্ব, সিটিজেনশিপ, আর্টিকেল 5 থেকে 11 পর্যন্ত। পার্ট 3-তে আমরা কি পড়লাম? মৌলিক অধিকার, দ্য ফান্ডামেন্টাল রাইট। তার মধ্যে অনেকগুলো ছিল, সেটা 12 থেকে নিয়ে আর্টিকেল 35 পর্যন্ত। তারপর আমরা আসলাম ডিপিএসপি, ডাইরেক্টর প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি। সেটা আমরা 36 নম্বর আর্টিকেল থেকে নিয়ে 51 নম্বর আর্টিকেল পর্যন্ত আমাদের এই 4খানা পার্ট পড়া হয়ে গেছে। কিন্তু এই পার্ট 4-এর মধ্যেই আর একটা অ্যামেন্ডমেন্ট করে ঢোকানো হয়েছে, যেটা 1976 সালে 42nd অ্যামেন্ডমেন্ট করে ওটা ঢোকানো হয়েছিল। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। সেটা হচ্ছে 51-এর ক, ঠিক আছে? 51A বলা হয় বা 51 সাবে বলা হয়, যেটাই। তো 51A যেটা পার্ট 4-এর ক, সেটা আমাদের মৌলিক মানে ফান্ডামেন্টাল ডিউটি, সেটা আমাদের হয়ে গেছে। এবার আমরা এসে গেছি পার্ট 5-এ। পার্ট 5 ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট বিকজ দে আর হ্যাভিং দ্য 100 আর্টিকেলস ইন দ্য সেম পার্ট। মানে 5 নম্বর পার্টের মধ্যে কিন্তু 100খানা আর্টিকেল আছে। কোথায় থেকে? 52 আর্টিকেল 52 থেকে নিয়ে 151 পর্যন্ত পুরো আর্টিকেলগুলোই আর কি পার্ট 4-এর মধ্যে আছে, পার্ট 5-এর মধ্যে আছে। পার্ট 5 মানে এটার মধ্যে কি আছে? রাষ্ট্রপতি আছে, উপরাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, সংসদ আছে, সুপ্রিম কোর্ট আছে, তার সঙ্গে যাবতীয় যত কিছু আছে, হ্যাঁ, সব এর মধ্যে আছে। যেহেতু এটার মধ্যে অনেক কিছু আছে, তো আমরা একবার যদি পার্ট 5টাকে ভালো মতন জেনে নিই, তাহলে কিন্তু আর কোনো মানে অন্যদিকে পার্ট মানে এর পরের পার্টগুলোতে যেমনি বিধানসভা আছে, বিধান পরিষদ আছে বা অন্যান্য কিছু আছে, সেগুলো জাস্ট এটারই মতন একই ধরনের, কিন্তু ওটা আর কি এটা হচ্ছে কেন্দ্রের ব্যাপার। যেমনি রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা, ওখানে কি আছে? বিধান পরিষদ, রাজ্যপাল, বিধানসভা আর বিধান পরিষদ, আর বাদ বাকি সবকিছু। এবং তার সঙ্গে ইমার্জেন্সি যেগুলো আছে, ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি অ্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির উপরে 352, 356, 360 ধারা, ওই সবগুলো সব আছে। ওগুলো বেশি কিছু খুব একটা, আমরা যদি ঠিক মতন পার্ট 5টাকে যদি একবার জেনে যাই, তাহলে কিন্তু আমরা মোটামুটি সংবিধানের 60-70% সংবিধানটা আমরা মোটামুটি মানে মুখস্থ হয়ে যাবে এবং আমরা বুঝে যাবো কি সংবিধানে কি কি আছে। তো আমাদের মেন কাজটাই হচ্ছে কি সংবিধানকে একটা বোঝা, কি সংবিধান আমাদের ভারতের সংবিধান, যেটা সব থেকে বড়, সব থেকে সুন্দর, সব থেকে কঠোর এবং সব থেকে ফ্লেক্সিবল যে সংবিধানটা, সেই সংবিধানের মধ্যে, ভারতবর্ষের সংবিধানের মধ্যে আমাদের জন্য, নাগরিকদের জন্য বা পুরো জিনিসটা সিস্টেমটা কিভাবে মানে কাজ করে, হ্যাঁ, এই সব কিছু আর কি আমাদের প্রত্যেকটা নাগরিককে জানা উচিত। তার জন্যই আমি এটা করছি। এবার আমরা এসে যাচ্ছি পার্ট 5-এ। যেমনি আমরা জানি কি ভারত একটা প্রজাতান্ত্রিক দেশ, আর প্রজাতান্ত্রিক দেশের মধ্যে মেন ব্যাপারটাই হলো কি ওখানকার রাষ্ট্রপতি বা যে দেশের প্রধান, সে জনগণের দ্বারা নির্বাচিত হবে। এটা হচ্ছে প্রজাতান্ত্রিক যে কোনো দেশের একটা মানে মানে বৈশিষ্ট্য, দ্য ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? তাহলে এর দেশের প্রধানকে রাষ্ট্রপতি। তাহলে আমরা এবার রাষ্ট্রপতির ব্যাপারে আমরা জানবো। এবার রাষ্ট্রপতির ব্যাপারে যখন জানবো, আমরা জেনে নিই এর আর্টিকেলগুলো আছে কোথায়। তো এর আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল 52 থেকে নিয়ে 61, মানে 10খানা আর্টিকেল পুরো রাষ্ট্রপতির জন্য। এবং 62তেও একটুখানি দেওয়া আছে কি যদি রাষ্ট্রপতি মানে হয়, 62তে দেওয়া আছে যে রাষ্ট্রপতির যদি পদ খালি হয় তখন কি মানে কি ব্যবস্থা হবে এবং তার জন্য কি মানে কিভাবে আর কি রাষ্ট্রপতিকে আনা হবে, এই ব্যাপারটা আছে। তো ওটাও একটা রাষ্ট্রপতি কিন্তু এক্স্যাক্টলি রাষ্ট্রপতির যে আর্টিকেলটা, সেটা হচ্ছে 52 থেকে নিয়ে 61 পর্যন্ত আর্টিকেল, ঠিক আছে? তাহলে আমরা এবার শুরু করছি। সবার আগে আমরা একটু জেনে নিই যে 52 নম্বর আর্টিকেল হচ্ছে রাষ্ট্রপতির ব্যাপারে। তো রাষ্ট্রপতির পদটা আমাদের কোথা থেকে এসছে? রাষ্ট্রপতির পদটা আমাদের এসছে ব্রিটেন। যেহেতু রাষ্ট্রপতির পদটা আমরা ব্রিটেনের আর কি সংবিধান থেকে আমরা বেশিরভাগ জিনিসগুলো এনেছি, তো রাষ্ট্রপতির পদটাও আর কি ব্রিটেনের আর কি সংবিধান থেকে আমরা এনেছি। তো ব্রিটেনে কি আছে? ব্রিটেনে আছে মহারানী, মানে এখন যেমনি আমরা মহারানী, মানে ওখানকার মানে মহারানী হচ্ছে রাষ্ট্রপতির মতন যে পদটা উনি নিয়েছেন। তো আমরা এটা জানি কি মহারানীর তো মানে আজকালকার যারা মহারানী, তাদের তো বেশি কোনো ক্ষমতা নেই, ওরা ওই স্ট্যাম্পের মতন কাজ করে। মানে পার্লামেন্ট থেকে যেটা পাস হয়ে গেল, তার উপর মহারানীর একটা সাইন থাকে। ঠিক তেমনি আমাদের দেশের মধ্যেও সংসদের মধ্যে যেমনি লোকসভা, রাজ্যসভা থেকে যে এটা আর কি পাস হয়, প্রধানমন্ত্রী যেটা চায় সেটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হয় এবং রাষ্ট্রপতি ওটার উপর সাইন করে পাঠিয়ে দেন। কেন কি রাষ্ট্রপতি হচ্ছেন মানে দ্বিতীয় নম্বরটা হচ্ছে কি মানে কেন্দ্রের শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে, সেহেতু রাষ্ট্রপতি একজন এক্সিকিউটিভ।
তো রাষ্ট্রপতি একটা এক্সিকিউটিভ আমরা কাকে বলি, যে আর কি পুরো কাজটাকে যে কাজটাকে এক্সিকিউট করে, যে কাজটাকে পরিণতি মানে যে কাজটাকে করে, সে হচ্ছে এক্সিকিউটিভ। যেমনি যেমনি আমাদের কি হয়, আমি একটু বোঝাবার জন্য একটু বলে দিই কি যে এক্সিকিউটিভ কাকে বলে, যেমনি প্রত্যেকটা মানে কোনো বড় সংস্থার মধ্যে অনেকগুলো এক্সিকিউটিভ হয়, বা এটা ছোট সংস্থার মধ্যে একটা এক্সিকিউটিভ হবে। তো এক্সিকিউটিভ কি করে, সে আর কি এক্সিকিউটিভ মানে কাজটাকে সবকিছু দেখাশোনা করে এবং তার তত্ত্বাবধানে আর কি সব কাজগুলো হয় এবং তার সিগনেচারে এই কাজটা হয়, ওটাকে এক্সিকিউটিভ অফিসার বলা হয়। আর যখন মনে করুন কোন কোম্পানির মধ্যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, সব ডিপার্টমেন্টে এক্সিকিউটিভ অফিসার আছে এবং সব এক্সিকিউটিভ অফিসারকে নিয়ে যেটা আর কি সবার উপরে থাকে, যিনি আর কি সবার পরিচালনা করেন, তাকে বলে চিফ বলা হয়। তো চিফ এক্সিকিউটিভ অফিসার তার মানে সিইও, তার মানে যে কোনো বড় বড় কোম্পানিতে সিইও হয়, যেমনি গুগলের সিইও, অ্যাপেলের সিইও, এসব যে বড় বড় কোম্পানিগুলো হয়, এদের সিইও যারা বহুত মানে স্যালারিও হয় এবং তাদের অনেক নামডাকও হয় এবং তারা বহুত কোয়ালিফাইড হয়। তার মানে এতগুলো এক্সিকিউটিভকে নিয়ে ওনারা পুরো কাজটা মানে ওই পুরো কোম্পানিটাকে চালান। তো এটা একটা বহুত বড় পদ এবং তাদের ক্ষমতাও বেশি এবং তাদের মানে কাজও বেশি। কিন্তু রাষ্ট্রপতি ততটা কাজ নেই, কেন কি ওনার বেশিরভাগ কাজটাই আর কি পার্লামেন্ট আর আমাদের প্রধানমন্ত্রী এই কাজগুলো করে দেন। তার মানে আমাদের দেশে তো মানে অফিসিয়ালি সিইও কে হচ্ছে রাষ্ট্রপতি, কিন্তু অ্যাকচুয়ালি হু ইজ দ্য মেন সিইও, সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন ব্যাপার। এটা 1 নম্বর আর 2 নম্বর আর্টিকেলটা আমরা মোটামুটি আর কি আমাদের হয়ে গেল। 3 নম্বর মানে 54 মানে 52 আর 53 হয়ে গেল। এবার আমাদের 54 নম্বরে কি বলা আছে, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন একটি নির্বাচনী সংস্থা দ্বারা, যেটা আমাদের দেশের মধ্যে ইলেকশন কমিশন আছে। তো ইলেকশন কমিশন নিয়ে আর কি রাষ্ট্রপতি ইলেকশনটা করবে। এবার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যে রাষ্ট্রপতি ইলেকশনটা আমাদের ভারতবর্ষে কিরকম হয়। যেমনি আমরা কি হয় কি আমরা ভোট দিই, আমরা লোকসভা ভোট দিই, পঞ্চায়েতের ভোট দিই, মিউনিসিপ্যালিটি ভোট দিই, বিধানসভার ভোট দিই। এই ভোটগুলো আমরা ডাইরেক্ট ভোট দিই এবং আমাদের ভোটেই আর কি ওখানকার এমএলএ বা এমপি এরা নির্বাচিত হয়। কিন্তু রাষ্ট্রপতিকে আমরা ডাইরেক্ট ভোট দিই না। তো এই জন্য এই ভোটটাকে ইনডাইরেক্ট ভোট বলা হয়। মানে এটা ডাইরেক্ট ভোট নয়, ইনডাইরেক্ট। মানে আমরা যাদেরকে নির্বাচিত করি তারা ওখানে গিয়ে ভোটটা দেয়। ঠিক আছে, তার মানে এমএলএ এমপি যারা আছে তারা আর কি ওখানে ভোট দেয়। তো এবার আমরা একটু জেনে নিই কি রাষ্ট্রপতির মধ্যে এই পদ্ধতিতে কারা কারা ভোট দেয়। সবার আগে আমরা জেনে নিই কি সাংসদ দুটো আছে, লোকসভা আর রাজ্যসভা। তো লোকসভার যে এমপি আছে আর রাজ্যসভার যারা এমপি আছে তারা কিন্তু রাষ্ট্রপতি ইলেকশনে ভোট দেয়। এবং তার সঙ্গে আমাদের এখানে পশ্চিমবাংলায় বিধানসভা আছে, অনেক জায়গায় বিধানসভা নেই। যদি বিধানসভা নাও থাকে, বিধানসভা যদি ইউটি হয়, যদি ইউনিয়ন টেরিটরি হয়, কিন্তু সেখানে বিধানসভা থাকে, যেমনি পন্ডিচেরিতে, গোয়াতে এবং দিল্লিতে। এই জায়গাতে এই 3খানে ইউটিতে কিন্তু এখানে বিধানসভা আছে। যেমনি আজকে আবার যদি মনে করি জম্মু কাশ্মীরেও যদি বিধানসভা এসে যায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এখন তো ওখানে নেই। তো এই 3খানে জায়গা আছে। তো এখানকার যে বিধানসভা আর বাদবাকি যে রাজ্যগুলো যে বিধানসভা আছে, যে রাজ্য আর কি সত্যিকারের রাজ্য, তাদের তো বিধানসভা হয়। তো ওই বিধানসভার যারা আর কি এমএলএ তারাও কিন্তু ভোট দেবে। কিন্তু আমাদের দেশে 6খানা বিধান পরিষদ আছে। এই 6খানা বিধান পরিষদের লোক কিন্তু বা আরো যদি বাড়ে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু বিধান পরিষদের কিন্তু মেম্বাররা, ওরাও তো এমএলএ, এমএলসি যেটা বলে, তো ওরা কিন্তু আর কি ভোট দিতে পারবে না। ঠিক আছে, বিধান পরিষদের যারা এমএলএ হবে তারা কিন্তু ভোট দিতে পারবে না। তাহলে ভোট দিতে পারছে কারা, আমরা এখানে দেখে নিই। ভোট দিতে পারছে হচ্ছে এমপি, লোকসভার এমপি, রাজ্যসভার এমপি এবং বিধানসভার আর কি এমএলএ। ঠিক আছে, বিধান পরিষদ নো, এটা আমাদের মনে রাখা উচিত। এর সঙ্গে আমরা আরেকটু জেনে নিই কি বিধানসভা, আমরা যে লোকসভা আছে, লোকসভার মধ্যে আমাদের সিট কত হচ্ছে 443। এর আগে কি ছিল 443 প্লাস 2, মানে 2 মিনি অ্যাংলো ইন্ডিয়ান, যে যাকে আর কি রাষ্ট্রপতি নির্বাচিত মানে নমিনেট করে। এবার রাজ্যসভায় কি আছে, রাজ্যসভায় 245টা সিট, 245টা সিটের মধ্যে 233টা হচ্ছে ইলেক্টেড আর 12 জন হচ্ছে প্রেসিডেন্ট দ্বারা নমিনেট। তাহলে এই দুটো মানে এই রাজ্যসভার 12টা আর লোকসভার 2টো, এই 14টা কিন্তু এই 14 জন যেহেতু রাষ্ট্রপতি দ্বারাই নমিনেট করা আছে, সেহেতু এরা এই 14 জন আর কি যারা নমিনেট আছে তারা কিন্তু রাষ্ট্রপতি ইলেকশনে ভোট দিতে পারবে না। পরের দিকে যখন উপরাষ্ট্রপতি পড়বো তখন আমি বলবো এরা কিন্তু উপরাষ্ট্রপতির মধ্যে ভোট দিতে পারে। ঠিক আছে, কিন্তু রাষ্ট্রপতিতে নমিনেট যারা রাষ্ট্রপতি যারা নমিনেট যারা মেম্বার আছে, এমপি আছে, তারা কিন্তু ভোট দিতে পারবে না। তাহলে এই ব্যাপারটা হয়ে গেল। এর সঙ্গে আমি আরেকটা ব্যাপার খুলে দিই কি, মনে করুন কি কোনো বিধানসভা কোথাও আর কি রাষ্ট্রপতি শাসন লেগে আছে,
মানে আর্টিকেল 356 যেটা আছে ওর মধ্যে রাষ্ট্রপতির শাসন আর কি রাজ্যে লাগানো যেতে পারে, এটাকে স্টেট এমার্জেন্সি বলে। তো স্টেট এমার্জেন্সি যদি লেগে গেল তাহলে তখন বিধানসভা তো ভঙ্গ হয়ে গেল। তাহলে কোনো রাজ্যে যদি বিধানসভা ভঙ্গ আছে এবং সেই সময় আর কি রাষ্ট্রপতি ইলেকশন হচ্ছে, তাতে কি এরা দিতে পারবে? আপনার কি মনে হয়? না, এরা দিতে পারবে না। এরা রাষ্ট্রপতি, যেহেতু বিধানসভা ভঙ্গ আছে, এরা কিন্তু আর রাষ্ট্রপতি ইলেকশনে আর পার্টিসিপেট করতে পারবে না, কেন কি এখানে বিধানসভাটা এখন অ্যাক্টিভ নয়। ঠিক আছে, তো আমি এই জিনিসগুলো আর কি রাষ্ট্রপতি ইলেকশনটা কিভাবে এটা হয় তার এর সঙ্গে এবার আমরা এর কিছুটা জেনে নিই কি এর পদ্ধতিটা কি আছে। 55তে কি আছে? রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি। এবং এই পদ্ধতির মধ্যে অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আমরা হয়তো অনেকে জানি না, অনেকে জানে, যারা জানে ভালো, যারা আমার কাজটা হচ্ছে যারা আমরা পুরো ব্যাপারটাকে আর কি বল। তাহলে রাষ্ট্রপতি ইলেকশনের মধ্যে কি পদ্ধতি আছে সেটা আমরা জেনে নিই। যেমনি আমি যদি বলি কি রামনাথ কোবিন্দ, যিনি আমাদের দেশের প্রথম না, আমাদের দেশের এখন যে রাষ্ট্রপতি, তিনি যখন রাষ্ট্রপতি হয়েছিল তখন আমরা খবর পড়েছিলাম যে উনি 8 লাখ ভোট নাকি পেয়েছিলেন। তো এবার মনে করুন আমি যেটা বললাম যে লোকসভার এমপি, রাজ্যসভার এমপি আর বিধানসভার আর কি সবাইকে মিলিয়ে যত এমএলএ আছে তারাই শুধু ভোট দিতে পারবে। তার মধ্যে দুজন তো দুটো যেটা আছে, রাজ্যসভার 2টো আর লোকসভার 2টো আর রাজ্যসভার 12টা, এরা যে নমিনেটেড এরা ভোটই দিতে পারবে না। তাহলে এই 3টে বিধানসভা, লোকসভা আর রাজ্যসভাকে মিলিয়ে এমপি কটা হবে? 543টা। রাজ্যসভায় 238টা, মানে 233টা। আর বিধানসভা যদি সারা ভারতবর্ষে যত বিধানসভা আছে সবটাকে যদি মিলিয়েই নিই, তাহলে কত হবে? 4000 হবে, বা 4500, 5000ই ধরলাম। যদি 5000 হয় তাহলে 5000 এইদিকে 700, তাহলে 5700, 600 এই হচ্ছে মানে 5000-এর মতন, 5000 একটু বেশি আর কি এমএলএ আছে, কিন্তু ভোট পেলে কত? 8 লাখ। তাহলে এই 8 লাখ ভোটটা এলো কোথায় থেকে, তাই না? এইটাই আমরা জানবো কি তার মানে প্রত্যেকটা যদি এমপি আর এমএলএ যদি তারা যদি ভোট দিত, তাহলে যদি একজন করে যদি নিজের একটা করে ভোট দিত, তাহলে 5-6 হাজারের বেশি কিন্তু ভোট হওয়ার কথা না, তাই তো? কিন্তু পেয়ে গেল 8 লাখ। তার মানে এটা প্রমাণিত যে এমপি আর এমএলএ একটা ভোটের দাম কিন্তু একটা তার নিউমেরিক্যালি কিন্তু একটা নয়, তার হয়তো তার পরিমাণ একটু বেশি, একটা ভোটের পরিমাণ অনেকগুলো কাউন্ট হয়। তো এর আগে আমরা এটা দেখবো। তাহলে একবার আমরা একটু ওই পদ্ধতিটা জানার আগে আরেকটুখানি আমরা একটু রাষ্ট্রপতির ব্যাপারটা একটু জেনে নিই। যে রাষ্ট্রপতি যে ইলেকশন হয় সেটা তো ইলেকশন কমিশন করছে, এবং তার সঙ্গে যারা ভোট দিচ্ছে তাদেরকে আর কি বলা হয় ইলেকটোরেট কলেজ। যারা আর কি ভোট দেবে, যে এমপিরা আছে আর এমএলএ আছে, এদেরকে ইলেকটোরেট কলেজ বলা হয়। আর যে ভোটের যে পদ্ধতিটা হচ্ছে, সেই পদ্ধতিটা হচ্ছে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বা প্রেফারেবল ভোট। ঠিক আছে, প্রেফারেবল ভোট। তো এখানে কি হয় কি প্রেফারেবল ভোটটার মধ্যে আমি একটু বলে দিই। যেমনি মনে করুন কি ভোটে কেউ দাঁড়ালো, তো ভোটে দাঁড়াবার পর মনে করুন কি একজন যদি দাঁড়ালো, সে তো কেউ অপোনেন্ট নেই, সে জিতে গেল। যদি 2জন বা 3জন বা 4জন দাঁড়ালো, যদি মনে করুন 3জন আর কি ওখানকার, কারণ কি সবাই তো দাঁড়াতে পারে না। এবার কেন দাঁড়াতে পারে না সেটা আমি পরের দিকে বলছি। কিন্তু মনে করুন কি 3জন দাঁড়ালো, তো মনে করেন এ বি সি দাঁড়ালো। তো এখানে কিন্তু আমরা যেমনি কি করি, আমরা যদি আমাদের কাছে যদি 20-25 জন 50 জনের যদি ভোট হয়, আমরা গিয়ে ওই কি বলে ব্যালট বক্সে ওখানে গিয়ে আমরা একটার মধ্যে টিপে চলে আসি। ঠিক আছে, কিন্তু এখানে যে যদি 3জন ক্যান্ডিডেট হয়, তাহলে 3জন ক্যান্ডিডেটকেই আমি কিন্তু ভোট এমএলএ ভোটটা দেবে। প্রেফারেবল ভোট হচ্ছে কি প্রথমে আর কি একবার দেবে। মনে করুন এবিসি আছে, তাহলে আমি যখন মনে করুন একজন ভোটার, যদি আমি ইলেকটোরেট, যদি আমি ভোট দিতে গেলাম রাষ্ট্রপতি ইলেকশনে, তাহলে আমি দেখবো কি এর মধ্যে 1 নম্বর আমি কাকে ভাবছি, 2 নম্বর কাকে ভাবছি এবং 3 নম্বর কাকে ভাবছি। আমি ভোট কিন্তু 3জনকেই দেবো, কিন্তু আমি তার মধ্যে ক্যাটাগরি করে নেবো কি ঠিক আছে, আমি ভাবছি কি বি কে আমি 1 দেবো, সি কে আমি 2 দেবো, আর যে যিনি এ আছেন তাকে আমি 3rd দেবো। তো এইভাবে আমি দিলাম। অন্য কেউ এলো, অন্য কেউ বললো কি না বি না, সি হচ্ছে 1 হচ্ছে এ হচ্ছে 2, ও হচ্ছে 3। তো এইভাবে করে আর কি সবাই ভোট দেওয়ার পর দেখা যাবে কি এ 1 নম্বরে কতজন আর কি একে ভোট দিয়েছে। তো এইভাবে করে আর কি যে সিস্টেমটা আছে, আমি পুরো সিস্টেমটার মধ্যে যাচ্ছি না, কেন বলতে গেলে অনেক টাইম লাগবে। তো এই হচ্ছে প্রেফারেবল ভোটের একটা আইডিয়া আমি দিলাম কি এরকম হবে। এবার আমরা জেনে নিই কি
একটা এমএলএ ভোট মানে একজন ভোট দিলে কতগুলো নাম মানে একটা ভোটের দাম কত, মানে কতগুলো মানে ভোট কাউন্ট হবে মানে একটা এমএলএ ভোটে। তো এবার আমরা সবার আগে জেনে নিই কি এমএলএ ভোটের যে মেন আর কি মানে পদ্ধতিটা কি, একটা ভোটের কত মূল্য, সেটা হচ্ছে বিধানসভার যারা হয়, যারা এমএলএ হয়, তাদের হচ্ছে ওই রাজ্যের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার থেকে ওই রাজ্যের যতগুলো সিট আছে সেই সিট ইন্টু 1000 গুণ দিয়ে 1000। তার মানে আমি এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এখানটা কি করছি যে এই জায়গাটা আমি একটা আমাদের আর কি আমাদের পশ্চিমবাংলায় 9.5 কোটি জনসংখ্যা আর কি পপুলেশন আছে, তো আমি এটাকে 10 কোটি ধরছি যাতে বুঝতে সুবিধা হয়। তো আমি ভাবছি কি পশ্চিমবাংলাতে 10 কোটি জনসংখ্যা, তো উপরে 10 কোটি, ঠিক আছে। এবার 10 কোটি আমি উপরে লিখলাম, তার তলায় আমাদের সিট কত, 294টা 294টা আমাদের সিট আছে। এবার 294টা সিটকে আমি তলায় লিখলাম 294 ইন্টু 1000, ঠিক আছে, 294 ইন্টু 1000। এবার 294 ইন্টু 1000 যখনই এলো, তাহলে কি হলো, তলার যে 3খানা শূন্য আছে ওই 3খানা শূন্যকে কেটে দিলাম, উপরে 3খানা শূন্য সঙ্গে কেটে দিলাম, তাহলে উপরে বাঁচলো কত, 1 লাখ, ঠিক আছে। ওখানে কত আসছে, 1 লাখ, আর তলায় আছে 294। তাহলে 1 লাখ থেকে 294 কে যদি ভাগ দিই তাহলে কত আসছে, 340। তার মানে পশ্চিমবাংলায় যদি এই সিস্টেমে যদি এত লোক যদি থাকে, তাহলে কিন্তু পশ্চিমবাংলার একটা এমএলএ কিন্তু ভোটের মূল্য হয়ে গেল 340। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে একটু ভালো মতন করে বলে দিই কি, এবার মনে করুন কি এমপির কি ইলেকশনে এমপির ভোটের দাম কত, এমএলএ থেকে তো এমপির ভোটের দাম বেশি হবে। এটা এমপির ইলেকশনের যে এমপির ভোটের যে দামটা মানে মূল্যটা, মানে একটা ভোটের কতগুলো মানে ভোট কাউন্ট হবে, সেটা আমরা এবার একটু দেখে নিই। এখানে কিন্তু এমপির ব্যাপারে ওরা যখন ইলেকশন কমিশন কি করে, সেই সময় আর কি সেই সময়টা একটা সিস্টেম বের করে নেয় কি ওদের কাছে, কিন্তু সিস্টেমটা কিভাবে বের করে সেটা আমার কাজ হচ্ছে বলা। এবার ওরা বের করে ওই সময় একটা ঠিক করে নেয় হ্যাঁ একটা এমপির ভোটের দাম মূল্য এত, ঠিক আছে, মানে এতগুলো ভোট কাউন্ট হবে একটা এমপি। তো এবছর যেটা ছিল স্যার, তার আগে আমি জেনে নিই সিস্টেমটা কি। সিস্টেমটা হচ্ছে কি, যতগুলো এমএলএ মানে টোটাল এমএলএ ভোট, যত এমএলএ যে ভোট আছে তাকে টোটাল এমপি ভোটের সঙ্গে ডিভাইড করা হবে, ঠিক আছে। আর এমপি মানে কে, লোকসভার সদস্য এবং রাজ্যসভা, এই দুজনকেই আমরা এমপি বলি। তাহলে লোকসভায় কত, 500 আমি বারবার 400 বলি, হ্যাঁ 543 প্লাস 233, যদি এটা সম্পূর্ণ যদি থাকে, তাই এদের সঙ্গে পুরো একেবারে যত আর কি মানে এমএলএ ভোটটা আছে সেই ভোটের সঙ্গে ভাগ দিলে, এবছর যখন রামনাথ কোবিন্দ যখন উনি রাষ্ট্রপতি ছিলেন, তখন কিন্তু ইলেকশন কমিশন ওটা বের করে বলেছিল কি একটা এমপির ভোট সেই সময় মানে এটা মানে সব সময় আর কি ভ্যারি করে। এই সময় যেটা লাস্ট ইলেকশন হয়েছে আমাদের রাষ্ট্রপতির, সেই ইলেকশনে ইলেকশন কমিশন এটা 708 ভোট দিয়েছিল, কি একটা এমপি ভোট অনুযায়ী 708, ঠিক আছে। এটা ইলেকশন কমিশনের মানে ডাটা, ঠিক আছে। তো আমি বললাম কি মানে এটা ভোটটা কিভাবে হয়, তার একটা কিভাবে ওরা বের করে সেই পদ্ধতিটা আমি বললাম। আশা করি যারা জানতেন না তারা জেনে এটা খুব ইন্টারেস্টিং, তাই না। তো এই হচ্ছে এটার প্রসেস। তার মানে এমএলএ ভোটের মূল্য কত আর এমপির ভোটের মূল্য কি করে বের করতে হয়, কোন ক্যালকুলেশনে এই কাজটা হয়, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আমি একটা জিনিস আরো একটু বলে দিই কি 55 নম্বর পদ্ধতিটা বলা আছে। তো এটা একটা কোটা, মানে ইলেকশনটা প্রেসিডেন্ট ইলেকশনে কোটাটা কিভাবে হয়, হ্যাঁ তো মিনিমাম ভোট আর কি মানে ওকে কত পেতে হবে। এবার মনে করুন কি 5 জন দাঁড়িয়েছে, যদি 2 জন দাঁড়ায়, যদি 2 জন মনে করুন কি দুটোই শুধু ক্যান্ডিডেট আছে, তাহলে কি হবে, তাহলে ব্যাপারটা কিন্তু ইজি। তাহলে এখানে কি হয় যে দুটো ক্যান্ডিডেটের যদি হিসাব হয়, তাহলে এখানে আমরা দেখতে পাই দুটো ক্যান্ডিডেট যদি বলা হয় টোটাল ভোট ডিভাইড বাই ক্যান্ডিডেট, মানে মনে করুন কি 1000 ভোট আছে, মানে 1000 ভোটার আছে, সেটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। যদি দুটো ক্যান্ডিডেট হয়, 2 মানে ক্যান্ডিডেট নাম্বার প্লাস 1, তার মানে যদি এ 500 পেলো, এ 500 পেলো, যদি মনে করুন 1000 ভোট দুটো ক্যান্ডিডেটের মধ্যে ভাগ হয়ে গেল 500, আর 500-র সঙ্গে 1
আরো মানে 501টা ভোট যে পাবে সে কিন্তু জিতে গেল, এটা হচ্ছে একটা ফর্মুলা, ঠিক আছে। কিন্তু এই ফর্মুলাটা পরের দিকে যখন ভোটের মানে ক্যান্ডিডেটের সংখ্যাটা যখন বেড়ে যায় তখন কিন্তু খুব প্রবলেম হয়। মনে করুন কি 5খানা ক্যান্ডিডেট আছে, এবার 5খানা ক্যান্ডিডেট যদি 20 করে খেলো +1, হ্যাঁ, কেউ যদি 21 পেয়ে গেল তাহলে কিন্তু হয়ে গেল, তার মানে 100টা ভোটের মধ্যে যদি 20টা ভোট পেয়ে গেল প্রেসিডেন্ট হয়ে গেল। তো এই জায়গাটা ব্যাপারটা একটু মানে খুব একটা না, এটাকে ইলেকশন কমিশন ঠিক করলো কি এটাকে এইভাবে ঠিক করা উচিত কি বললো যে মনে করুন কি টোটাল ভোট ডিভাইড বাই ক্যান্ডিডেট নাম্বার +1 ইকুয়াল তারপর +1, ঠিক আছে। তো এইভাবে করলে যদি মানে আরেকটা ক্যান্ডিডেটকে অ্যাড করে দেওয়া হয় তাহলে এটা এই ভোটের একটা মিনিমাম ভোটটা আর কি খুব সুন্দরভাবে বের করা যায়, এতে আর বেশি গন্ডগোল হয় না। তো এখন পর্যন্ত ওই তলার দিকে যেটা ওটা আর কি মানে মিনিমাম ভোটের ব্যাপারে আর কি এটা কাউন্ট হয়, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি 55 আর্টিকেল পর্যন্ত আমরা জেনে গেলাম রাষ্ট্রপতি মানে কিভাবে পদ্ধতিটা হয় এবং তার নিয়মটা কি, এমএলএ এমপির যে একটা ভোটের মানে কত মূল্য আর কি, মানে একটা ভোটের আর কি ওটাকে কটা ভোট বলে গণ্য করা হবে সেটা আমাদের হয়ে গেল। এবার 56তে চলে আসছে মানে 56টা খুব ইজি কি মানে রাষ্ট্রপতির আর কি শাসনকাল মানে পিরিয়ড অফ দ্য টাইম, মানে উনি কত বছর পর্যন্ত আর কি রাষ্ট্রপতি থাকতে পারেন। তো আমাদের দেশের মধ্যে যে কোনো জিনিসই 5 বছরের ব্যাপার হয়, হ্যাঁ, যেমন বিধানসভায় 5 বছর, লোকসভা 5 বছর, এসব জায়গায় 5 বছর, রাষ্ট্রপতি 5 বছর। কিছু কিছু ক্ষেত্রে আর কি যেমন রাজ্যসভা যেগুলো একটু বড় স্ট্রেংথ খুব মানে যেটা স্ট্রং আর কি আমরা বলি, হ্যাঁ, কেন কি লোকসভা থেকে তো রাজ্যসভাটাই মানে বুদ্ধিজীবীদের ওটা স্ট্রং, হ্যাঁ, ওটা স্থায়ী সভা, তো ওটার মধ্যে 6 বছরের টাইম পিরিয়ড আছে। তেমনি সিএজি